আসসালামু আলাইকুম। আমি কাজী রাহিমউদ্দিন, প্রভাষক, পদার্থবিজ্ঞান, চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। দোয়া করি তোমরা সবাই ভালো থাকো। আজকে আমি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের অধ্যায় 1-এর চতুর্থ ক্লাস পর্যন্ত আমাদের শেষ হয়েছিল। আজকে আমি পঞ্চম ক্লাসটা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা খেয়াল করো এবং আয়ত্ত করো। যাই হোক, আজকে আমার বিষয়বস্তু হচ্ছে আজকে আমি পড়াবো তোমাদেরকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, প্রত্যাবর্তী প্রক্রিয়া এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, তাপ ইঞ্জিন কি, এর মূলনীতি এবং দক্ষতা। সবশেষে আজকে আমার বিষয়বস্তু হচ্ছে রেফ্রিজারেটরের কর্ম সম্পাদন সহগ বা কার্যকৃত সহগ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে আজকের ক্লাসটা দেখো। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র 4 জন বিজ্ঞানী প্রদান করেছেন। সো আমরা 4টা সূত্রই আমাদেরকে জানতে হবে, কারণ পরীক্ষায় যে কোনো একটা সূত্র চলে আসতে পারে। তাই আমরা 4টা সূত্র মনে রাখবো ভালো করে। কার্নোর বিবৃতি, বিজ্ঞানী সাদি কার্নো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি বলেছেন, এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যা কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আবার মনোযোগ দিয়ে শোনো। বিজ্ঞানী কার্নো বলেছেন, কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর এমন যন্ত্র নির্মাণ করা সম্ভব নয়। খেয়াল করো, প্লাঙ্কের বিবৃতি, এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যেটা কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে অবিরামভাবে কাজে পরিণত করবে, অথচ পরিবেশের কোনো পরিবর্তন হবে না। আবার খেয়াল করো, বিজ্ঞানী প্লাঙ্ক বলেছেন, এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যেটা কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে অবিরামভাবে কাজে পরিণত করবে, অথচ পরিবেশের কোনো পরিবর্তন হবে না। বিজ্ঞানী ক্লসিয়াস বলেছেন, বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। আবারও মনোযোগ দিয়ে শোনো, বিজ্ঞানী ক্লসিয়াস বলেছেন, বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো অটোমেটিক যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। এখন আসো আমরা শিখব ক্যালভিনের বিবৃতি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে বিজ্ঞানী ক্যালভিন বলেছেন, এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যেটা কোনো বস্তুর পরিপার্শ্বিক শীতলতম অংশ থেকে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। খেয়াল করো, ক্যালভিন বলেছেন, কোনো যন্ত্রের পক্ষে কোনো পরিপার্শ্বের শীতলতম অংশ থেকে কোনো বস্তু থেকে আরও অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়।
এখন আমরা শিখব তাপ ইঞ্জিন কি। তাপ ইঞ্জিন হচ্ছে কোনো যন্ত্র যদি সে কোনো বস্তুকে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারে, যেই যন্ত্র তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারে তাকে আমরা বলবো তাপ ইঞ্জিন। তো তাপ ইঞ্জিনের মূল নীতিটা আসলে কি? তাপ ইঞ্জিনের মূলনীতি হচ্ছে তাপ ইঞ্জিন কোনো একটা সোর্স থেকে, কোনো একটা উৎস থেকে সে তাপটা গ্রহণ করে। উচ্চ তাপমাত্রায় Q1 উৎস থেকে সে তাপটা গ্রহণ করে এবং T2 নিম্ন তাপমাত্রায় Q2-তে তাপ গ্রাহকে সে তাপটা বর্জন করে। এই যে সে উচ্চ তাপমাত্রায় Q1 তাপ উৎস থেকে তাপ গ্রহণ করলো এবং T2 নিম্ন তাপমাত্রায় Q2 তাপ গ্রাহকে তাপটা বর্জন করলো, এই ক্ষেত্রে যে কৃতকাজ হয়েছে সেটাই হচ্ছে তাপ ইঞ্জিনের মূলনীতি। সো আমরা তাপ ইঞ্জিনের যে কৃতকার্যের ফর্মুলাটা লিখতে পারি W = Q1 - Q2। এটাই হচ্ছে তাপ ইঞ্জিনের মূলনীতিতে যে কৃতকাজটা হয়। এখন যদি আমরা একটু গ্রাফিক্যালি দেখাইতে চাই তাহলে লেখাটা এরকম হবে, দেখো। আবার খেয়াল করো, কোন একটা তাপ ইঞ্জিন T1 উচ্চ তাপমাত্রায় Q1 তাপ উৎস থেকে সে তাপ গ্রহণ করে, Q2 তাপ গ্রাহকের T2 নিম্ন তাপমাত্রায় সে তাপটা বর্জন করে। সেক্ষেত্রে আমার কৃতকাজ হচ্ছে W = Q1 - Q2। এখন আমরা শিখব কার্নো ইঞ্জিন। ফ্রান্সের প্রকৌশলী বিজ্ঞানী সাদি কার্নো সকল প্রকার দুষ্ত্রুটি মুক্ত একটি আদর্শ ইঞ্জিনের পরিকল্পনা করেন, আর ওই ইঞ্জিনটাকে বলা হবে কার্নো ইঞ্জিন। তবে মজার বিষয় হচ্ছে উনি এই ইঞ্জিনের বাস্তবে রূপান্তর সম্ভব হয়নি। কারণ খেয়াল করো যে সকল প্রকার দুষ্ত্রুটি মুক্ত, উনি যে ইঞ্জিনের ডিজাইন করেছিলেন যে সকল প্রকার দুষ্ত্রুটি মুক্ত একটি আদর্শ ইঞ্জিন এর প্ল্যান করেছিলেন, এবং এই জন্যই সকল প্রকার দুষ্ত্রুটি মুক্ত তো হইতে পারে না, কিছু না কিছু ত্রুটি তো থাকতেই পারে। আর এই জন্যই এর বাস্তবে এটার কারণে ইঞ্জিনের রূপান্তর সম্ভব হয়নি। এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন শিখব দক্ষতা কি। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা দিয়ে তোমাদের সৃজনশীলের প্রশ্ন আসতে পারে। তো আমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনবো, তাপ ইঞ্জিনের দক্ষতা আসলে কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এই জিনিসটা জানা থাকলে আমরা ইঞ্জিনের দক্ষতাটা বুঝতে পারবো বা বলতে পারবো। ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত তাপ শক্তি এবং ইঞ্জিন দ্বারা শোষিত তাপ শক্তির অনুপাতকে বলা হয় তাপ ইঞ্জিনের দক্ষতা, যাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি। তো আসো আমরা এখানে যদি ইঞ্জিন দ্বারা কাজে রূপান্তরিত সেই কাজটা হচ্ছে W, আর ইঞ্জিন দ্বারা শোষিত তাপ শক্তিকে আমরা বলবো Q1। এই ক্ষেত্রে W আমরা একটু আগে পেয়েছি Q1 - Q2/Q1। এইটাই হচ্ছে আমার তাপ ইঞ্জিনের দক্ষতা নির্ণয়ের ফর্মুলা।
তোমরা জানো যে দক্ষতা প্রকাশ করতে শতকরায় প্রকাশ করতে হয়, সো আমরা ইন্টু 100% দিয়ে দিতে পারি, ইন্টু 100%। তাহলে এটাকে আরেকটু শর্ট ফর্মে আমরা লিখতে পারি। সুতরাং এটা ইকুয়াল টু Q1 বাই Q1 মানে হচ্ছে 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। এই আমার ইঞ্জিনের দক্ষতা বেরিয়ে গেল। এই ফর্মুলা ইউজ করে আমরা কোনো ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করতে পারব। এবং এই ক্ষেত্রে Q1 হচ্ছে তাপ উৎস আর Q2 হচ্ছে তাপ গ্রাহক। খুব ভালো করে মনে রাখতে হবে। অথবা আমরা বলতে পারি সিঙ্ক তাপ উৎস, অথবা আমরা বলতে পারি তাপ আধার। তাহলে খেয়াল রাখতে হবে এই টার্মগুলো মনে থাকলে আমি ইজিলি এটা বের করতে পারবো, দক্ষতা বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবা যে আমরা আরো জানি যে কোনো একটা ইঞ্জিনের তাপ শক্তিটা তাপমাত্রার সমানুপাতিক। সো আমরা লিখতে পারি Q প্রপোর্শনাল T। সুতরাং Q ইকুয়াল টু ধ্রুবক ইন্টু T। সুতরাং Q বাই T ইকুয়াল টু ধ্রুবক। তাহলে আমরা ফর্মুলা লিখতে পারি Q1 বাই T1, Q1 বাই T1 ইকুয়াল টু Q2 বাই T2। তো আগেও বলেছি আমি T1 হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং T2 হচ্ছে নিম্ন তাপমাত্রা। অথবা আমরা বলতে পারি শীতল বস্তু বললে আমরা বুঝবো T2 এবং উষ্ণতার বস্তু বা গরম বস্তু বললে আমরা বুঝবো T1। তাহলে আমরা যদি এখান থেকে বের করি Q2 বাই Q1 হয়ে যাবে আমার T2 বাই T1। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, একটু আগে আমরা ফর্মুলা দেখিয়েছিলাম এটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1। তাহলে Q2 বাই Q1 এর মান পাচ্ছি T2 বাই T1। Q2 বাই Q1 এর মান আমরা এই সমীকরণে বসালে এটা ইকুয়াল টু চলে আসতেছে 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। তাহলে আমরা এই দুই ফর্মুলা দ্বারা আমরা তাপ ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করতে পারি। তাহলে যদি পরীক্ষার প্রশ্নে আমাকে তাপমাত্রার মান দেওয়া থাকে উচ্চ তাপমাত্রা নিম্ন তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা নিম্ন তাপমাত্রা, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব। আর যদি আমাকে তাপ উৎসের তাপমাত্রা, তাপ গ্রাহকের তাপ উৎসর মান দেওয়া থাকে এবং তাপ গ্রাহকের মান দেওয়া থাকে জুলে থাকবে, তাপ শক্তির একক জুল, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব। আরও মনে রাখতে হবে এই ক্ষেত্রে তাপমাত্রার মানটা যদি আমার সেন্টিগ্রেডে দেওয়া থাকে সেটা 273 যোগ করে কেলভিনে নিয়ে কাজ করতে হবে। আবার পরীক্ষায় যদি আমাকে এই ফর্মুলা থেকে আমাকে দক্ষতার মান দেওয়া থাকে, আমাকে হয়তোবা তাপ উৎসের তাপমাত্রা বের করতে বলবে অথবা তাপ গ্রাহকের তাপমাত্রা বের করতে বলতে পারে, অথবা বলতে পারে উচ্চ তাপমাত্রা কত নিম্ন তাপমাত্রা কত। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে T1 বা T2 বের করে নিব এইভাবে। যদি আমার প্রশ্নে বলে যে তাপ উৎসের তাপমাত্রা বের করো, তাপ উৎস বা উচ্চ তাপমাত্রা, দ্যাট মিনস T1 ইকুয়াল টু হোয়াট। সো আমরা সেই ক্ষেত্রে আমার প্রশ্নে দক্ষতা দেওয়া থাকবে, দক্ষতা দেওয়া থাকতে পারে 50% বা 60%, 70%। সেই ক্ষেত্রে দক্ষতা যদি 50% হয় তাহলে 50% ইকুয়াল টু 50/100 চলে আসবে 0.5। তাহলে আমরা ইজিলি ম্যাথটা করতে পারি এটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। তাহলে এদিকে T2 বাই T1 ইকুয়াল টু 1 মাইনাস ইটা। সো আমরা এখান থেকে T1 নিয়ে আসতে পারি, T1 ইকুয়াল টু T2 বাই 1 মাইনাস ইটা। ইজিলি আমার তাপ উৎসের মান বেরিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো আমাদের ফর্মুলাটা ছিল ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। তাহলে আমরা বলতে পারি যে তাপ ইঞ্জিনের দক্ষতা তাপ উৎস এবং তাপ উৎসের তাপমাত্রা এবং তাপ গ্রাহকের তাপমাত্রা, অথবা Q1 Q2 দিয়ে লিখলে তাপ উৎস এবং তাপ গ্রাহক ওই দুইটার উপরই নির্ভর করে, কোনো প্রকৃতির উপর, কার্যনির্বাহী বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে না। আরও মনে রাখতে হবে তাপ ইঞ্জিনের গঠনের মধ্যে আমরা 4টা জিনিস পাবো। একটা হচ্ছে তাপ উৎস, তাপ গ্রাহক, তাপ অন্তরক আসন এবং সিলিন্ডার। এই 4টা জিনিস নিয়ে তাপ ইঞ্জিনের গঠন, এবং এটা দিয়ে আমরা আগামী ক্লাসে কার্নো চক্রটা বুঝাবো। তোমরা মনোযোগ সহকারে অনলাইন ক্লাস 6-এ কার্নো চক্র এবং এন্ট্রপি লাস্ট টপিক এই দুইটা পড়লে আমাদের চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে।
এখন আসো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে ইঞ্জিনের দক্ষতা কত হইতে পারে। আমরা জানি যে ইঞ্জিনের দক্ষতা কখনোই 100% হইতে পারে না, 100% কখনোই হওয়া সম্ভব নয়। তাহলে এটা একটা অনুধাবন প্রশ্ন আসতে পারে যে কোনো ইঞ্জিনের দক্ষতা কখনোই 100% হইতে পারে না। আসো আমরা দেখি কিভাবে হতে পারে না। যদি কোনো ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয়, তাহলে আমরা লিখতে পারি Q2 = 0। সো আমরা আমাদের ফর্মুলাতে পেয়েছিলাম এটা = 1 - Q2/Q1 × 100%। সো 1 - 0/Q1 × 100% = 100%। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমাদের দক্ষতা চলে আসতেছে 100%, 100%, কিন্তু এটা তো কখনোই সম্ভব নয়। কোনো ইঞ্জিন থেকে যদি তাপ বর্জিত না হয়, এটা তো পসিবল না। সো কখনো ইঞ্জিনের দক্ষতা যদি এরকম হয়, বর্জিত না হতো, তাহলে 100% হতো। যেহেতু এটা সম্ভব না, সো আমরা বলতে পারি যে কোনো ইঞ্জিনের দক্ষতা কখনোই 100% হইতে পারে না। তাহলে বাস্তবে ইঞ্জিনের দক্ষতা কত হইতে পারে? বাস্তবে ইঞ্জিনের দক্ষতা 25 থেকে বড় জোর 50% হইতে পারে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা একটু আগে বললাম যে তাপ ইঞ্জিন এবং রেফ্রিজারেটর আমাদের সবার বাসায় আছে, আমরা জানি। তো তাপ ইঞ্জিন এবং রেফ্রিজারেটরের মধ্যে মূল পার্থক্যটা কোন জায়গায়? তাপ ইঞ্জিনে সিস্টেম দ্বারা কাজ সম্পাদিত হয়, আর রেফ্রিজারেটরে সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়। আর রেফ্রিজারেটরের কর্মসম্পাদন সহগ। আমরা একটু আগে তাপ ইঞ্জিনের দক্ষতা শিখেছি, এখন আমরা শিখব রেফ্রিজারেটরের কর্মসম্পাদন সহগ বা কার্যকৃত সহগ। কপস, কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, অথবা একে আমরা কে দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমাদের সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে যে রেফ্রিজারেটরের কর্মসম্পাদন সহগটা আসলে কি। সিস্টেম কর্তৃক গৃহীত তাপ সিস্টেমের উপর কৃত কাজ। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, রেফ্রিজারেটরের কর্মসম্পাদন সহগটা হচ্ছে সিস্টেম কর্তৃক গৃহীত তাপ এবং সিস্টেমের উপর কৃত কাজের অনুপাতকে বলা হবে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স বা কার্যকৃত সহগ অথবা কর্মসম্পাদন সহগ। তাহলে আমরা মান বসাইতে পারি K = Q2/W। তাহলে আমাদের ফর্মুলা চলে আসতেছে Q2/W এর মান হচ্ছে একটু আগে পেয়েছি Q1/Q2, অথবা আমরা লিখতে পারি T2/T1 - T2। তাহলে আমাদের যদি পরীক্ষায় কর্মসম্পাদন সহগ আসে, তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে কাজ করব। এবং মনে রাখতে হবে, তাপ ইঞ্জিনের ক্ষেত্রে যেটা উচ্চ তাপমাত্রা, সেটা রেফ্রিজারেটরের ক্ষেত্রে হবে নিম্ন তাপমাত্রা, এবং রেফ্রিজারেটরের ক্ষেত্রে যেটা নিম্ন, সেটা হবে তাপ ইঞ্জিনের ক্ষেত্রে উচ্চ। একটা আরেকটার বিপরীত। খেয়াল করে দেখো, একটু আগে আমরা দেখেছিলাম এটা = W/Q1। এই দুইটা সূত্রের মধ্যে পার্থক্য দেখলেই বোঝা যায়। এখানে কৃত কাজটা উপরে, তাপ শক্তি নিচে। এখানে বর্ধিত তাপ, এখানে হচ্ছে গৃহীত তাপ এবং হচ্ছে কৃত কাজ, একটা আরেকটার বিপরীত। এবং রেফ্রিজারেটরের ক্ষেত্রে কর্মসম্পাদন সহগ 100%-এর অনেক বেশি হইতে পারে, 200%, 300%ও হইতে পারে। এখন আমরা পড়ব খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক, প্রত্যাবর্তী প্রক্রিয়া বা প্রত্যাগামী প্রক্রিয়া, বা আমরা বলতে পারি অভিমুখী প্রক্রিয়া। ইংরেজিতে বলা হয় রিভার্সিবল প্রসেস
আরেকটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বা একমুখী প্রক্রিয়া অথবা ইরিভার্সিবল প্রসেস। খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক, মনোযোগ সহকারে তোমরা শুনো। প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে যেই প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে, বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে, এবং সম্মুখবর্তী এবং বিপরীতমুখী প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হয়, ওই ধরনের প্রক্রিয়াকে বলা হবে প্রত্যাবর্তী প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস। ধরো বরফ তাপ শোষণ করে পানিতে পরিণত হয়, আবার সেই পানি থেকে সমপরিমাণ তাপ অপসারণ করলে সেটা আবার পুনরায় বরফে পরিণত হয়। অতএব আমরা বলতে পারি এই প্রক্রিয়াটা হচ্ছে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমি যদি একটা স্প্রিংকে এইভাবে বল প্রয়োগ করি, টান দিই, সেটাকে আমরা যদি সম্প্রসারিত করি, আবার ছেড়ে দিলাম, আবার আগের অবস্থায় ফিরে আসলো, তাহলে স্প্রিংয়ের সংকুচন প্রসারণ, এই যে টান দিলাম প্রসারিত হলো, ছেড়ে দিলাম আবার সংকুচিত হয়ে গেল, তাহলে এটা ফিরে আসলো, তাহলে এটাকে আমরা বলতে পারি একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। এবং মনে রাখতে হবে যে প্রত্যাবর্তী প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না এবং সম্মুখবর্তী এবং বিপরীতমুখী প্রতি স্তরে তাপ এবং কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হয় না, সেটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আমরা হাত ঘর্ষণ করলাম, তাহলে ঘর্ষণের ফলে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর হবে, তাহলে যান্ত্রিক শক্তিকে কখনোই তাপ শক্তি রূপান্তর করা সম্ভব নয়। অতএব আমরা বলতে পারি ঘর্ষণ বা এটা হচ্ছে কি একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। উদাহরণ, এখন যদি আমরা এই দুইটার পার্থক্য দেখাই, খুবই ইম্পর্টেন্ট, আমার এমসিকিউর জন্য পরীক্ষায় চলে আসতে পারে বা অনুধাবনের জন্য এটা পার্থক্যটা মনে রাখতে হবে। প্রত্যাবর্তী প্রক্রিয়া একটি ধীর প্রক্রিয়া এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া একটি দ্রুত প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় কার্যনির্বাহী বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে, কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় কার্যনির্বাহী বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে না। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় তাপগতির সাম্যাবস্থায় বজায় থাকে, কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় তাপগতির সাম্যাবস্থা বজায় থাকে না। আমরা আরো বলতে পারি যে প্রত্যাবর্তী প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়, কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত এবং উভয়মুখী। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে একমুখী এবং প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে উভয়মুখী প্রক্রিয়া, এটা আমরা বলতে পারি। এটুকু মনে রাখলেই তোমাদের চলবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো, দেখা হবে আগামী ক্লাসে। তো আরেকটু জিনিস একটু খেয়াল করো, আমরা গত ক্লাসে একটা জিনিস পড়িয়েছিলাম অন্তঃস্থ শক্তির পরিবর্তন। ওই অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা আবারও একটু বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। অন্তঃস্থ শক্তির পরিবর্তন হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং তাপমাত্রা বৃদ্ধির গুণফলের সমান। আগের লেকচারগুলোতে অন্তঃস্থ শক্তি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, এবং সাথে এই টার্মটাও মনে রাখবা যে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং তাপমাত্রা বৃদ্ধির গুণফলের সমান। এবং যদি মোট সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে এম বসে দিতে পারি। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো, দেখা হবে অনলাইন ক্লাস 6-এ। ওখানে আমি তোমাদেরকে এন্ট্রপি এবং খুবই ইম্পর্টেন্ট এন্ট্রপি এবং পড়াবো হচ্ছে কার্নোচক্র। যা এই দুইটা টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 90 থেকে 100%-এর মতো। ওই আমার অনলাইন ক্লাস 6টা তোমরা সবাই দেখবে। সবাই ভালো থাকো, রমজানুল মুবারকের আবারও শুভেচ্ছা জানিয়ে সবাই বাসায় থাকো। আল্লাহর কাছে এই দোয়া করি, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।